আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই ফুটবল বিশ্বকাপ 2026। আবারও দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের ফাইনালে উঠছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। আগামী রোববার রাত 1টায় বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। মেসি, oh, England are in trouble. শেষবাসী বাজার আগে কখনো হাল ছাড়তে নেই। এবারের বিশ্বকাপে এই কথার প্রমাণ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল আর্জেন্টিনা। প্রথমার্ধে ফুটবলের বদলে মারামারি ও ফাউল বেশি হয়েছে। প্রথমার্ধে ফাউল হয়েছে 19টি। হলুদ কার্ড দেখেন দুই দলের একজন করে খেলোয়াড়। বিরতির পর 55 মিনিটে মর্গান রজার্সের ক্রস থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। নিস্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচে ফিরতে চেষ্টার কমতি ছিল না লিওনেল মেসির দলের। সুযোগও তৈরি করে একের পর এক, কখনো ইংলিশ ডিফেন্স, আবার কখনো বাধা হয়ে দাঁড়ায় গোলকিপার পিকফোর্ড। 75 মিনিটে আসে সুবর্ণ সুযোগ। দুর্দান্ত হেড করেন ম্যাকঅ্যালিস্টার, তবে তার হেড বারে লেগে ফিরে আসে। সময় যত গড়ায় আর্জেন্টিনার খেলোয়াড়রা তত আক্রমণাত্মক হয়। 85 মিনিটে লিওনেল মেসির পাস থেকে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। ম্যাচে ফেরার পর টার্গেট ছিল এগিয়ে যাওয়ার। নির্ধারিত সময় গড়িয়ে খেলা যায় যোগ করা সময়ে। সেখানে 2 মিনিট না পেরোতে লিওনেল মেসির চোখ ধাঁধানো ক্রস হেডে বল পেয়ে যান বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজ। এবার বাধা হতে পারেননি ইংলিশ গোলকিপার পিকফোর্ড। ডাগ আউট থেকে শুরু করে গ্যালারি গর্জে ওঠে আর্জেন্টাইন ভক্তরা। এই ম্যাচে 2টি গোলে সহযোগিতায় চলতি বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় 4টি। তাতে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আরও সুবিধাজনক অবস্থানে চলে গেল মেসি। বাকি সময়ে ইংল্যান্ডকে কোনো সুযোগই দেয়নি আর্জেন্টিনা। রেফারি শেষবাসী বাজার সাথে সাথে শুরু হয় আর্জেন্টিনার জয় উদযাপন। এই উদযাপন ঘুরে দাঁড়ানোর গল্প লেখার। আটলান্টায় শেষবাসী বাজার পর নতুন এক পাতা যুক্ত হলো রেকর্ড বইয়ে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফাইনালে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার 2 চ্যাম্পিয়ন মুখোমুখি হবে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। রোমাঞ্চ আর প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। সেমিফাইনালে ইংল্যান্ড বধের নায়কদের নিয়ে দেশের বিভিন্ন স্থানে হয় আনন্দ মিছিল। খেলা শেষের পরপরই লক্ষ্মীপুর শহরের বিভিন্ন মহল্লায় উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনা ভক্তরা। আকাশী নীল পতাকা হাতে সড়কে নেমে আসেন তারা। মোটরসাইকেল শোভাযাত্রা, আতশবাজি ফোটানো, ঢাক ঢোলের তালে নাচ এবং স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। অনেকেই প্রিয় দল ও লিওনেল মেসির নামে জয়ধ্বনি দেন। একইভাবে হবিগঞ্জে আনন্দ উৎসবে মাতেন আলবিসেলেস্তের সমর্থকরা। গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে হবিগঞ্জ শহর, নবীগঞ্জ ও কটিয়াদি বাজার সহ বিভিন্ন এলাকায় মিছিল বের করেন ভক্তরা। নড়াইলের সমর্থকদের প্রত্যাশা আরেকটি জয়ের মধ্য দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট ধরে রাখবে লিওনেল মেসির দল। পটুয়াখালীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ উল্লাস করেন আর্জেন্টাইন সমর্থকরা। ফার্স্ট মিনিটে আমরা 2টা গোল দিয়েছি এবং আমরা কামব্যাক, এটা সারা বিশ্বের 1 নাম্বার দল আর্জেন্টিনার। আমাদের অনুভূতি অনেক ভালো। তো ইনশাল্লাহ আমরা ফাইনালও চ্যাম্পিয়ন হই, হতাশ করবো না ইনশাল্লাহ। আর আমাদের বস মেসি যেহেতু আছে, কামব্যাক হবে। অন্য প্রসঙ্গ,
যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। 2024 সালের জুলাই মাসে শান্তিপূর্ণ কোটা বিরোধী আন্দোলনের শুরুর দিনগুলোতে পুলিশ, যুবলীগ, ছাত্রলীগের অতর্কিত হামলায় অগ্নিগর্ভ হয়ে ওঠে ঢাকাসহ সারা দেশের রাজপথ। জোরালো হয় শিক্ষার্থীদের আন্দোলন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা তখন অন্যান্য দাবি নিয়েও মাঠে নামেন। তাদের সঙ্গে যোগ দেন দেশের অন্যান্য সাধারণ মানুষও। এরপর 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। একই দিনে প্রাণ দেন চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী ওয়াসিম আকরাম সহ কমপক্ষে 6 জন। তাদের আত্মত্যাগের ধারাবাহিকতায় ক্ষমতা ছাড়তে বাধ্য হয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই শহীদ দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের চরমপন্থা ও উগ্রবাদ প্রশ্রয় দেয়া হবে না। যে কোনোভাবে দুর্নীতি দূর করতে বদ্ধপরিকর সরকার। স্পিকার, আপনাকে ধন্যবাদ। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন। বৈঠক শেষে সমাপ্ত ঘোষণা করছি। বুধবার বিকেলে অধিবেশনের সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নানা ইস্যুতে কথা বলেন তিনি। জানান, আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি ধ্বংস হয় শিক্ষা খাত। ফ্যাসিবাদ স্বৈরাচারের আমলে যেভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, সংগঠনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিটি সাংবিধানিক সংগঠনকে যেমন ধ্বংস করে দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম একটি ছিল বাংলাদেশের শিক্ষা খাত। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তারেক রহমান। আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। দুর্নীতি ও উগ্রবাদকে কোনো প্রকার প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানান সরকার প্রধান। আগেও বলেছি, আবারও আমি উল্লেখ করতে চাই, বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। সমাপ্ত হওয়া অধিবেশনে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটি সহ মোট 11টি কমিটি গঠিত হয়। এই জাতীয় ঐক্য অটুট এবং বজায় থাকবে। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আষাঢ়ের প্রথম দিনটি ছিল গত 15ই জুন, কিন্তু বর্ষার প্রথম 16 দিনই দেখা গেছে উল্টো চিত্র। অধিকাংশ এলাকায় স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশে বদলে যাচ্ছে ঋতু বৈচিত্র্য। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বেশি হলেও অন্য অংশে বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছে। ষড়ঋতুর বাংলাদেশে এখন বর্ষাকাল। কবিগুরুর ভাষায় বললে, আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। চলতি বর্ষাতেও বাদল নেমেছে। এমনকি চট্টগ্রামে গত 43 বছরের রেকর্ড ভেঙে একদিনে বৃষ্টি হয়েছে 412 মিলিমিটার পর্যন্ত। কিন্তু মৌসুমি বায়ু কি দেশের সব স্থানেই পৌঁছাতে পেরেছে? দেশের এক প্রান্তে যখন বৃষ্টি, তখন অন্য প্রান্তে কতটা ভিজেছে মাটি? আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত জুনে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি হয়েছে 30% কম, যা গত 7 বছরের মধ্যে সর্বনিম্ন। দীর্ঘমেয়াদী গবেষণা থেকে জানা যায়, বাংলাদেশে মে জুনে তাপমাত্রা দ্রুত বাড়ছে, সে সঙ্গে সংখ্যা বাড়ছে উষ্ণ দিনের। এবছর বর্ষার শুরুতে স্বাভাবিকের চেয়ে 30% বৃষ্টি কম হয়েছে। পরবর্তীতে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকলেও এ ঘাটতি পূরণ হবে না। এর আগে 2019 সালে বর্ষায় বৃষ্টি কম হয়েছিল 35%। এবছর কিছুটা অনেকটা অস্বাভাবিক এই কারণে যে ইনিশিয়ালি যে বৃষ্টি, বিশেষ করে প্রি মনসুনে বৃষ্টি অনেকটা বেশি হয়েছে, যে সময় বৃষ্টি হওয়ার কথা না, বিশেষ করে এপ্রিল মে। আবার দেখা যাচ্ছে পরে মনসুনে যে সময় বৃষ্টি হওয়ার কথা, সেই সময় বৃষ্টি কম দেখা যাচ্ছে। এবছর বেসিক্যালি শুরু থেকে কিছুটা অ্যানোমালি ওয়েদার বিরাজ করছে। এই আবহাওয়াবিদ আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষার স্বাভাবিক ধরন বদলে যাচ্ছে। বৃষ্টিপাত এখন আর সমানভাবে হচ্ছে না, বরং অঞ্চল ভেদে তৈরি হচ্ছে বড় ধরনের বৈষম্য। বৃষ্টি যেটা হচ্ছে, বেশি সম্ভাবনা যেটা রয়েছে, বিশেষ করে আপনার চট্টগ্রাম, তারপরে সিলেট এবং বরিশাল, এসব জায়গায় বৃষ্টি সম্ভাবনা আছে।
এবং ঢাকা সহ আপনার বিশেষ করে রংপুর, রাজশাহী এইসব জায়গায় বৃষ্টি অনেকটা কম হবে। দেশের আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে। বিপরীতে ঢাকা, রাজশাহী ও রংপুর অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলক কম। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মাথায় নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্যের ছেলে ছায়া এমপি হিসেবে পরিচিতি পেয়েছেন। সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ এলাকার সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও তার ছেলে খায়রুল ইসলাম সজীবকে নিয়ে এরই মধ্যে সৃষ্টি হয়েছে সমালোচনা। চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দরপত্র নিয়ন্ত্রণ, নৌপথ বালু বাণিজ্যে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে এমপি পুত্র সজীবের বিরুদ্ধে। নারায়ণগঞ্জ ৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, তার ছেলে খায়রুল ইসলাম সজীবের বিরুদ্ধে নারায়ণগঞ্জের শিল্প কারখানায় চাঁদাবাজি, জুট ব্যবসা ও দরপত্র নিয়ন্ত্রণ সহ সবখানে একক আধিপত্য গড়ে তোলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে সম্প্রতি গোয়েন্দা পুলিশ তাকে আটক করে, কিন্তু মাত্র ১২ ঘন্টার মধ্যেই মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেওয়া হয় সজীবকে। এতে ক্ষুব্ধ হন স্থানীয়রা, তবে তারা এমপি পুত্রের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস দেখাননি। যদিও সে সময় সজীবকে আটকের পর ছেড়ে দেওয়ার ব্যাখ্যা দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং কেউ তার বিরুদ্ধে কোনো মামলা রুজু করে। আনুমানিক ৫-৬টি অভিযোগ আমাদের কাছে আছে এবং ঢাকাও কিছু অভিযোগ আছে। এদিকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সজীবকে নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে সব পদ থেকে বহিষ্কার করেছে। একই সঙ্গে নেতাকর্মীদের সজীবের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়। তারেক রহমানের একটা স্পষ্ট মেসেজ যে নিজ দলের হোক, যে দলেরই হোক, অপরাধীভাবে গণ্য করা হবে। যে ১৭ বছরের ত্যাগ কিন্তু বিনষ্ট করে ফেলতেছে টুকটাক চাঁদাবাজি, দখলবাজি, তারপরে সাধারণ মানুষের উপর জুমল নির্যাতনের মাধ্যমে যাদেরকেই বহিষ্কার করেছে। দল তো হার্ডলাইনে যেতে বাধ্য হয়েছে, অবশ্য তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল বলেই তাদের বহিষ্কার করেছে। আমি মনে করি যে যত বড় নেতাই হোক, বিএনপিতে যদি কোনো অপরাধ করে তাকে কোনো ছাড় দিবে না এবং জেনে শুনে বুঝেই উনি বহিষ্কার করছে। মুচলেকা দিয়ে একজন এমপি পুত্রকে ছেড়ে দেওয়ার ঘটনায় আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যত্যয় ঘটেছে বলে জানান সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা কমিটির সভাপতি। ক্ষমতার দাপট আমরা বিগত সরকারের আমলে দেখেছি। আমরা প্রত্যাশা করেছিলাম এই নির্বাচিত সরকারের আমলে এটা অনেকটা কমে যাবে, কিন্তু আমরা নারায়ণগঞ্জের মানুষ দেখেছি যে নারায়ণগঞ্জ ৩ আসনের সাংসদ পুত্র তিনি এলাকায় তার ক্ষমতার দাপট দেখিয়ে বহু ধরনের অপকর্মের সাথে যুক্ত। আমরা বিশ্বাস করি না এই মুচলেকা ছাড়ানোর মধ্য দিয়ে তিনি আর অপকর্ম করবেন না, এবং এইটাও এক ধরনের আইনের শাসন প্রতিষ্ঠার ব্যত্যয় ঘটেছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর সজীবের প্রভাব বিস্তার শুরু হয়। পরে তার বাবা সংসদ সদস্য হওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে তার অনুসারীদের একটি শক্তিশালী বলয় গড়ে ওঠে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতরাতে রাজধানী তেহরান সহ অন্তত ৫টি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হরমুজ প্রণালীতে ইরানের একটি তেল ট্যাঙ্কার ধ্বংস করেছে তারা। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, আহভাজে শিশুদের ক্যান্সার হাসপাতালের কাছে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ পূর্বাঞ্চলের রাস্ক এবং কোনারাক শহরেও 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাল্টা হিসেবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ বহাল থাকলে পুরো পশ্চিম এশিয়ার জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।